এখন কথা বলবো কালচার বড় না ইকোনমি বড়। অবশ্যই কালচার বড়, কিন্তু মার্কসিস্টরা ইকোনমি বড় বলার চেষ্টা করে। যেমন শেক্সপিয়ার আসার পরে ব্রিটিশ কালচার এত চমৎকার হয়ে গেলো যে গোটা দুনিয়ার ইকোনমি তারা নিজেদের আন্ডারে নিয়ে চলে আসলো। সেই একই আরও ১-১.৫০০ বছর ইংল্যান্ড বিভিন্ন দেশের দ্বারা শাসিত হয়েছে, জার্মানদের দ্বারা শাসিত হয়েছে, নরম্যানদের দ্বারা শাসিত হয়েছে। জার্মানদের দুইটা গ্রুপ ছিল, একটা ছিল অ্যাংলো সাকসান আর একটা ছিল অ্যাংলো নরম্যান। নরম্যানরা আসছিল স্ক্যান্ডিনেভিয়া থেকে, তারা দীর্ঘদিন ইংল্যান্ড শাসন করেছে, উইলিয়াম দ্য কনকোয়ারার থেকে শুরু করে অনেকেই। আবার অ্যাংলো সাকসানরা, জুটসরা ইংল্যান্ড দখল করেছে, শাসন করেছে। কিন্তু শেক্সপিয়ার আসার পর থেকে গোটা ইংল্যান্ড গোটা দুনিয়াকে শাসন করা শুরু করলো। ঠিক এই ঘটনা আল্লাহ রাসূল আসার পর থেকে হয়েছিল। কখনো কায়সার, কখনো কিসরার, মানে কখনো খুসরু ইরান কখনো আরব শাসন করেছে, কখনো রোমানরা আরব শাসন করেছে। কিন্তু আল্লাহ রসুল আসার পর থেকে আরবরা ইরান দখল করলো, কনস্টান্টিনোপল দখল করলো, মিশর দখল করলো, সে মরক্কো পর্যন্ত আরব শাসন চলে আসলো। তাহলে এই যে পরিবর্তনটা, এটা কিন্তু ইকোনমিক পরিবর্তন না, এটা বেসিক্যালি আরব পরিবর্তন বলি, জার্মান পরিবর্তন বলি। জার্মান পরিবর্তন তো আরও বেশি ড্রামাটিক। জার্মানিতে একদল জ্ঞানীগুণী মানুষ তাদের যে কালচার ঠিক করে দিল, বিশেষ করে কান্ট, গেটে এবং নিটশে। তারপর থেকে জার্মানি বৈজ্ঞানিকভাবে গবেষণায়, জ্ঞান গবেষণায় ইংল্যান্ড এবং ফ্রান্স দুইটি একত্রভাবে যতখানি জ্ঞান গবেষণা করছিল, জার্মানি তার থেকে বেশি জ্ঞান গবেষণা শুরু করলো। তারপরে গোটা পৃথিবীকে একাই চ্যালেঞ্জ করে বসলো দুইটা বিশ্বযুদ্ধে। প্রথমবার সাথে ছিল তুর্কি, দ্বিতীয়বার সাথে ছিল জাপান। কিন্তু এই দুইটা বিশ্বযুদ্ধের মেইন শক্তি ছিল জার্মানি, এবং তার কোনো কলোনি না, তার অভ্যন্তরীণ কালচার, জার্মানির যে কালচার। এই জার্মানির কালচারটা কে জন্ম দিয়েছিল? জার্মানির কালচার জন্ম দিয়েছিলেন তিনজন বিদ্বান, না কোনো সেনানায়ক না, নেপোলিয়নের মতো সেনানায়ক জার্মানির বিজ্ঞান গবেষণায় মূল ছিলেন না। জার্মানির বিজ্ঞান গবেষণার মূল ছিলেন তিনজন, একজন হলো কান্ট, একজন গেটে, হেগেল, দুজনকে একসাথেই ধরা যায়, আর তারপরে নিটশে। তাহলে এই যে গবেষণা, জ্ঞান গবেষণার টপ, এর পিছনে আমরা এনলাইটেনমেন্ট, জার্মান এনলাইটেনমেন্ট, জার্মান ফিলোসফি যেটাকে বলে, জার্মান আইডিয়ালিজম, আইডিয়াল ফিলোসফি, ভাববাদ জার্মান, সেই বিষয়গুলো এত চমৎকারভাবে গোটা পৃথিবীতে টপ হয়ে গেছিল যে জার্মান ভাববাদ ফ্রান্সে ছড়িয়ে পড়লো, ইংল্যান্ডে ছড়িয়ে পড়লো, আমেরিকায় ছড়িয়ে পড়লো, রাশিয়ায় ছড়িয়ে পড়লো। কিন্তু জার্মান যে গোটা পৃথিবীকে জয় করার আগে সেনাবাহিনীর দ্বারা প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর সাথে একাই টক্কর দেওয়ার আগেই জার্মান ফিলোসফাররা গোটা পৃথিবীর ফিলোসফার এবং কবিদেরকে চ্যালেঞ্জ করে বসেছিলেন, এবং জার্মান শ্রেষ্ঠতা তারা স্বীকার করে নিয়েছে। কিন্তু বাংলার দুর্ভাগ্য এতটাই বেশি যে বাংলায় কিছু মহাপণ্ডিত ছিলেন, তারা নিজেরা তো জানতেন জার্মান দর্শন পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন, কিন্তু সেই জার্মান দর্শন বাংলায় আনেননি। এদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রমোদ চৌধুরী, এই চারজনই সমভাবে দায়ী। কিন্তু পাকিস্তান প্রস্তাবের পরে বঙ্কিমচন্দ্র তো ওই সময় বেঁচেই ছিলেন না, 1930 সালে পাকিস্তান প্রস্তাব করেছিলেন ইকবাল। তারপরে প্রমোদ চৌধুরী পিছনে সরে গেলেন, কিন্তু রবীন্দ্রনাথ পিছনে সরেননি। রবীন্দ্রনাথ আরও একটা গ্রুপকে হাতে করার চেষ্টা করলেন, সেটা হলো গিয়া শিক্ষাগোষ্ঠীর আবুল হাসান পিছনে সরে গেলেন। কিন্তু আবুল ওয়াদুদ কনফিউজড হয়েছিলেন রবীন্দ্রনাথ বড় না ইকবাল বড়। তো কাজেই জার্মান দর্শন না জানলে পরে আমরা উত্তর ভারত বা দক্ষিণ ভারতের সাথে টেক্কা দিতে পারবো না। আর পাকিস্তান তো আমাদের যত অর্থনৈতিকভাবে শোষণ করেছে তার অন্যতম কারণ হলো আমরা কলকাতাকে ফলো করেছি এবং জার্মান দর্শন ফলো করিনি, জার্মান দর্শন বোঝার চেষ্টা করিনি। আমরা রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ এবং বঙ্কিম, এই চারজনকে গুরু মনে করেছি, যদিও আমরা সেই ডাকাতদেরকে পথ প্রদর্শক মনে করেছি যারা আসলে ডাকাত ছিল। মানে উর্দুতে বলে রাহজান কো সমঝা তু রাহবার আপনা, ডাকাতকে তুমি পথ প্রদর্শক মনে করেছো। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই আমরা যেন ওই ইকবালের ভাষায় যে বলা হয়, তুই সাহিবে মঞ্জিল আর ভটকা হুয়া রাহি, তুমি কি লক্ষ্যের দিকে রওনা দেওয়া কোনো যাত্রী, না তুমি পথভ্রান্ত পথিক। সাহিবে মঞ্জিল আর
ভাটকা হুয়া রাহি। তো বাঙালি যখন জার্মান দর্শন জানবে তখন আর সে ভাটকা হুয়া রাহি থাকবে না, তখন সে সাউথ ইন্ডিয়া তামিলদের মতো বা পাঞ্জাবিদের মতো সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। তখন বাঙালি মুম্বাই বা এই হায়দ্রাবাদের মতো 200 কোটি বাজেটের মুভি করবে, মাদ্রাজের মতো 200 কোটি বাজেটের মুভি করবে। আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।